বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে চোখ কচলিয়েই কিন্তু আমাদের কিচেনে চলে আসতে হয়। অন্য সবাই হয়তো ফ্রেশ হওয়ার, দাঁত ব্রাশ করার ওরকম সময় পায়, আমি সেই সময়টুকু আসলে পাই না। তো আমি প্রথমেই আমার বাবুর রান্নাগুলো আগে সেরে নিই। বাবু যেহেতু ঘুম থেকে আমার সাথেই ওঠে, তো আমি যদি রান্নাটা তাড়াতাড়ি না করি তাহলে কিন্তু তার খাওয়ার অনেক বেশি দেরি হয়ে যায়। আর সকালে সে অন্য কোনো খাবারই খায় না, যার কারণে তাকে সকালে আমি এই স্টিক নুডলসগুলো ভেঙে কিছুটা ছোট করে নেই। আর সেই নুডলসটাই কিন্তু একটু সুপি সুপি করে রান্না করি, এবং কি সেটার মধ্যে তার জন্য 2 থেকে 3টা কোয়েল পাখি ভালো করে ফেটিয়ে তারপর দিয়ে দেই। এতে করে তার ডিমটা খাওয়া হয়ে যায়। তো এখানে আমি দেখলাম যে আসলে এগুলো আমার করতে একটু সময় লাগবে, তো আমি কিছুটা করেই কিন্তু সর্বপ্রথমে বাবুর খাবারটা বসিয়ে দিয়েছি। এখন আমার এই নুডলসগুলো ভাঙা শেষ, তো এগুলো আমি এখন বয়ামের ভিতরে রেখে দিচ্ছি। এই কাজগুলো আসলে ঘুরিয়ে ফিরিয়ে সবসময় আমরা গৃহিণীরা করে থাকি। কখনো এই বয়ম খালি হতো, কখনো ওই বয়ম খালি হয়ে যায়। তো এগুলো কিন্তু আমাদের সচরাচর সবসময় ফিল করতে হয়। তো এই কাজগুলো করতে গিয়ে দেখলাম যে আবার চিনিও ছিল না, তো ভাবলাম তাহলে চিনিটাও ভরে নেই। এদিকে তেল ভরারও কথা ছিল, কিন্তু তেলটা দেখলাম সকালে মেয়ে অলরেডি ভরে ফেলেছে, কারণ সে সকালে ডিম ভাজি করে তারপর নাস্তা করে গেছে স্কুলে। তো আজকে ছোট মেয়ে বাসায়, ও স্কুলে যায়নি, তো সেই কারণে আমি আর ছোট মেয়ে নাস্তা করে নিব। আর ভাবলাম যে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করি, সেটি হচ্ছে লাচ্ছা পরোটা। মানে পরোটা যে 2 থেকে 3 ভাবে বানানো যায়, অনেকভাবেই বানানো যায়, তবে আমি আপনাদের সাথে আজকে জাস্ট 3 ভাবেই শেয়ার করছি। তো এখানে আমি আমার পরিমাপ মতো ময়দা নিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এখন ভালোভাবে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে কিছুটা, অথবা মানে আমার এখানে যে যতটুকু ছিল ময়দা, এর মধ্যে 2 টেবিল চামচের মতো লেগেছে সয়াবিন তেল, সেটা দিয়ে এখন এটাও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপর কুসুম গরম পানিটা দিয়ে এখন আমি একটি ডো বানিয়ে নেব। অবশ্যই এই ডোটিকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা মিনিমাম রাখতেই হবে। এতে করে কিন্তু পরোটার ডোটা খুব সুন্দর সফট হয়, সেই সাথে পরোটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এখানে লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি সয়াবিন তেল দিয়ে, মানে রেগুলার যে কুকিং অয়েলটা থাকে সেটা দিয়ে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু তেলের সাথে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না এই পরোটা বানানোর ক্ষেত্রে। আর যদি নর্মালি কোনো ধরনের পরোটা বানান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা দিতেও পারেন ভিতরে, এই মিশ্রণটা না দিলেও হবে যদি কেউ চান। সেক্ষেত্রে ভিতরে কিছুটা শুকনো ময়দা অথবা আটা দিয়ে বানালে শুকনো আটা দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে এভাবে বানালে, তো আমি এভাবেই কিন্তু করে নিচ্ছি। তো এখন এখানে আমি ডোটা একটু ভালো করে মথে নিচ্ছি, মথে তারপর এটাকে আমি একটা গোল শেপ দিয়ে নিব, মানে গোল করে রুটি বেলার মতো করে বেলে নিব। জাস্ট সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের নাস্তা বানানোটা আমার কাছে অনেক সময় অনেক বেশি ঝামেলার মনে হয়, কারণ ইদানিং উঠতে সকালে আমার একটু দেরি হয়ে যায়। তো সে কারণে আমার মনে হয় যে কেউ যদি নাস্তাটা বানিয়ে রাখতো তাহলে হয়তো বা আমার অনেকটা কাজ এগিয়ে থাকতো। আসলে সকাল সকাল যদি ঘুম থেকে না ওঠা হয় তাহলে কিন্তু কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না, সময়টাও একেবারে সব কিছু হজবরল অবস্থা হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ওই মিশ্রণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি ভালো করে পুরোটা পরোটার মধ্যে। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে চিকন করে কেটে নিচ্ছি। যদি বাসায় পিৎজা কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন, সেটা দিয়ে কাটলে আরও বেশি সুন্দর হবে। তো এরপর আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু ভাঁজ করে নিতে হবে। এটা আসলে মুখে বলার চেয়ে দেখে শেখাটা অনেক বেশি বেটার হয়, কারণ এটা মুখে বলে বোঝানোর মতো না, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখতে হয়। তো এভাবে কিন্তু করে এই লেয়ারগুলো সুন্দর একেবারে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমটাই কিন্তু থাকে। এখন কিন্তু আর এটা বেলার প্রয়োজন নেই, জাস্ট হাত দিয়ে চেপে চেপে তারপর এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। তবে বাসায় এমনিতে পরোটা বানালেও কিন্তু একটু মোটা করেই বানানো হয়, রুটিটা বেশিরভাগ ক্ষেত্রে পাতলা করে বানানো হয়। পরোটা আর রুটির মধ্যে কিন্তু কিছুটা তফাৎ থেকেই থাকে। তো আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এভাবেও কিন্তু আবার এটা ফোল্ড করা যায়। মানে আমি এখানে আপনাদেরকে পরোটা বানানোর সিস্টেম
তাই শেয়ার করছি, এর বেশি কিছু না। তবে এভাবে না করে এমনিতে নর্মালি করেও কিন্তু পরোটা ভেজে খাওয়া যায়। তো এরপর ভাবলাম যে আগে এটা ছেঁকে নিই, আপনাদের সাথে এটা ভাজার ভিডিওটা আগে শেয়ার করি। তো ওটা আবার পরবর্তীতে আমি ফোল্ড করে নিব, মানে মুড়িয়ে নিব, যেভাবে ভাঁজটা দিতে চাচ্ছি সেভাবে ভাঁজটা দিয়ে দিব। তো এখানে এটা যেহেতু পরোটাটা আমি হাত দিয়ে চেপে চেপে ছড়িয়েছি আর বেলুন ব্যবহার করিনি, সে কারণে কিন্তু একটু 2-3টা মাথা বের হয়ে গেছে। তো আপনাদের কারো এরকম হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আর যাই হোক, এরকম লাচ্ছা পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় সব সময় একরকম একঘেয়েমি নাস্তার চেয়ে একটু যদি ভিন্নতা চলে আসে তাহলে কিন্তু বাচ্চারা খেতেও বেশি পছন্দ করে। তবে এই কয়েকদিন আপনাদের ভাইয়া বাসায় না থাকার কারণে সকালে আমাদের কিন্তু ভাত খাওয়া একেবারেই হয়নি। যেহেতু আমি একা একা বাসায় ছিলাম, তাই আমার কিন্তু পরোটা, রুটি এগুলোই খাওয়া হয়েছে। আর আজকে মেয়ে আছে, তো ভাবলাম যে আজকে মা মেয়ে দুইজন একটু অন্যরকম করে নাস্তাটা করি। কারণ ও কিন্তু, আমার ছোট মেয়ে কিন্তু সকালে ভাত খেতে চায় না, সে সকালে অন্য যে কোনো হালকা পাতলা নাস্তা খেয়ে থাকতে চায়, কিন্তু ভাত খাওয়াটা তার একেবারেই পছন্দের হয় না। তো দেখতেই পেলেন আমি দ্বিতীয়বারের মতো কিন্তু আরও একটা পরোটা ভাজ দিয়ে নিলাম অন্য একটা পদ্ধতিতে, সেটাও এখন আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি বেলুন দিয়ে বেলে নিয়েছি, এটা কিন্তু হাত দিয়ে চেপে ছড়ানো যাবে না। তবে এটা বেলুন দিয়ে বেলার পরেও কিন্তু এটার ভিতরেও কিন্তু কয়েক স্তরের লেয়ার তৈরি হয়ে যাবে, আমি যেভাবে এটাকে ফোল্ড করেছি, ভাঁজ দিয়েছি সে কারণে। তো আপনারা আসলে যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবে এটা ভাঁজ দিয়ে পরোটা বানিয়ে নিতে পারেন। আজকে আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েস দিতে অনেক বেশি বারবার কাট করতে হচ্ছে, কারণ আমার একে তো কাশির সমস্যা, দ্বিতীয়ত বাবুটাও বিরক্ত করছে, সেজন্য সব কিছু মিলিয়ে কিন্তু বারবার ভয়েস দেওয়ার সময় বিরক্ত হচ্ছি। আর সেই সাথে কিন্তু বিরক্ত বোধ করেই ভয়েসটা দিচ্ছি, এর জন্য হয়তোবা ভয়েসের কয়েকদিকে গলার সুর অন্যরকমও শোনা যেতে পারে। কারো কাছে যদি খারাপ লাগে আগে থেকেই আমি মাফ চেয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার নর্মাল ভাজ দিয়ে যেই পরোটাটা বানানো সেটা একেবারে ফুলে লুচি হয়ে গেছে, সে আর পরোটা শেপে রয়নি, সে আসলে পরোটা, সে পরোটার মতো না থেকে সে লুচি হয়ে রয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে পরোটার রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এখন 2টা ডিম ভাজি করে নিব মা মেয়ে দুইজন খাওয়ার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটির যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর কোনো একটি অংশ যদি ভালো লাগে তাহলে কোনো মতামত যদি থাকে আপনাদের, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আমার একটুখানি বড় অন্য সব দিনের চেয়ে, যদি কারো ভালো লাগে তাহলে শুরু থেকেই দেখবেন শেষ পর্যন্ত, স্কিপ না করে। আর যদি কারো ভালো না লাগে তাহলে টেনে হেঁচড়ে না দেখে শুরু থেকেই চলে যাবেন, এতে করে কোনো সমস্যা হবে না। কারণ সবাই যে সব কিছু ভালো লাগবে এরকমটা কিন্তু কোনো কথা নেই। আমি মানুষ, আমি কিন্তু টাকা না, টাকা কিন্তু সবার ভালো লাগে, মানুষ কিন্তু সবারকে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। আর সেই সাথে এখনও আমার ভিডিওতে, কন্টেন্টে হয়তোবা অনেক ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, তো সেগুলোর ক্ষেত্রে সবার কাছে সব কিছু ভালো নাও লাগতে পারে। তো যার ভালো লাগবে সে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন স্কিপ না করে, আর যার ভালো না লাগবে সে চলে যাবেন। তো এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। তো একটা পরোটা আপনাদেরকে আমি একটু জাস্ট ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লেয়ারের হয়েছে, যে এটা কিন্তু একেবারেই স্বাভাবিক পরোটার মতো হয়নি। তবে আমার এক হাতে মোবাইল থাকার কারণে আমি আসলে ছিঁড়ে ভালোভাবে দেখাতে পারছি না। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু আরও বেশি সুন্দর হবে আমি মনে করি। এখানে আমি মোট 3টা পরোটা 3 রকম করে ভাজ দিয়ে বানিয়েছি, আর একটা কিন্তু বানাইনি, ওইটা আমি রুটির মতো করে সাধারণভাবে বেলে তারপর কিন্তু ভেজে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে বাবুকে নিয়ে এতটা সময় পর্যন্ত এগুলো বানানো অনেক বেশি সময় লস হয়ে যায়, কারণ এর মাঝে তার খাওয়া দাওয়া থেকে থাকে। তো এরপর আপনাদের সাথে আমি আরও একটি রেসিপি আজকে শেয়ার করব। যেহেতু এখন ইলিশ মাছের মৌসুম, সবাই কম বেশি যার সাধ্য মতো হচ্ছে ইলিশ মাছ কিন্তু কিনে খাচ্ছেন, তো সেজন্য ইলিশ মাছের এই রেসিপিটা শেয়ার করছি। এর আগে আমি আমার সর্ষে ইলিশের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে আমি রান্না করব ইলিশ কষা। এর জন্য প্রথমে আমি একটি ইলিশ মাছ ফ্রিজ থেকে নিয়ে 10 মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রেখেছি। অবশ্যই এটা বেশিক্ষণ ভিজানো যাবে না। তারপর পানির মধ্যে রেখে কিন্তু এই আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এতে করে আমার রান্নাঘরটা আর নোংরা হয়নি। আমি অনেক আপুদেরই দেখি যে কিচেনের মধ্যে পানি ছাড়া তারপর এই আঁশগুলো তুলে থাকেন, তো এভাবে কিন্তু আঁশ তুললে আঁশগুলো ছিটিয়ে পুরো কিচেন নোংরা হয়ে যায়। অনেক জায়গায় তো মাছের আঁশগুলো এমনভাবে লেগে থাকে যে শুকালে পরে এগুলো ওঠানো যায় না, একেবারেই লেগে থাকে, বোঝাও যায় না। তো সেজন্য এই ঝামেলাটা এড়ানোর জন্য এই টিপসটি কিন্তু ফলো
করতে পারেন। যাদের সিঙ্ক আছে সিঙ্কে পানি জমা করে নেবেন, আর নয়তো বালতিতে পানি জমা করে বালতির ভিতরে মাছটা ঢুকিয়ে তারপর কিন্তু এরকম একটি আঁশ তোলার যেইগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে মাছের আঁশটা তুলে নেবেন। আর যাদের ঘরের বাহিরে কাটাকুটির আছে, সুবিধা আছে, তারা তো বাহিরেই কাটতে পারেন। আমি আসলে বাহিরে মাছ কাটি না কখনো, দেখা যায় বিড়াল চলে আসে, আর বিড়ালের যন্ত্রণার জন্য সেই সাথে মাছের আষ্টে সব দিকে উঠানে ছড়িয়ে থাকে মাটিতে, সেগুলো আসলে পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার হয়ে থাকে। আবার অনেক সময় যদি কোনো হেল্পিং হ্যান্ড আসে, কোনো খালা বা এরকম কেউ যদি আসে, তাদেরকে দিয়ে যদি কাটাই, অনেক সময় কিন্তু তাদেরকে আমি ঘরে অথবা বাহিরে দিয়ে থাকি। বাহিরে দিলেও মানে ওই সেফ মতোই দিই, যাতে করে সেই বাহিরটা নোংরা না হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা কিন্তু একেবারেই কাটার শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমি এখানেই কিন্তু আজকে দাঁড়িয়েই মাছটা কেটে নিয়েছি। যদি অন্য সব সময় আমি বসে বসে মাছ কাটি, আজকে দাঁড়িয়েই কেটেছি, কারণ কোমরের ব্যথাটা ইদানিং অনেক বেশি খারাপ অবস্থায় চলে আছে। তো সেজন্য আর এটা নিয়ে আমি বসলাম না। আসলে কোমর নিয়ে নিচু হয়ে কোনো কিছু করতে গেলে বোঝা যায় যে কতটা কষ্ট, কতটা ক্ষত এই হাড়ের মধ্যে আমার হয়ে আছে। তারপরে আলহামদুলিল্লাহ সব শেষে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেখেছেন, নিরাশার কিছু নেই। কারণ আমার চেয়ে খারাপ অবস্থায়ও অনেক মানুষ আছে, তো সেদিকে খেয়াল করলে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার একটা আপুর কমেন্টের কথা বলি। আমার একটা আপু কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তুমি বেশিরভাগ সময়ে অসুস্থ থাকো, কেন এত অসুস্থ থাকো? আসলে আমি আমার সেই আপুর উদ্দেশ্যে বলি, এত অসুস্থ থাকি বলতে এরকম টুকটাক অসুস্থতা মানুষের হয়েই থাকে। হয়তোবা এখন আপনাদের সাথে ভিডিও করার কারণে সেটা শেয়ার করি, তবে আমার শারীরিক অবস্থার তুলনায় আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি 4টা সিজারের মধ্যে অনেক কিছু ভোগ করেছি আমার এই শরীরের মধ্যে, সেই সাথে এত অল্প সময়ে 4টা বাচ্চা, আবার 2টা মিসক্যারেজ, সব কিছু মিলিয়ে কিন্তু আমার শরীরের উপরে অনেক বেশি দখল গেছে। তো সেই তুলনায় হিসাব করলে দেখা যায় আমি 24 আওয়ার্সই কিন্তু আমার সংসারের কাজগুলো করি। আর 24 আওয়ার্স বলতে আমি কিন্তু রাতে 2 বছর যাবৎ বাবু হয়েছে, আমি কিন্তু ঘুমাতে পারি না। হয়তোবা যেদিন রাতে ঘুমাই সেদিন হয়তোবা 2 ঘন্টা, খুব ভালো যদি ঘুম হয় তাহলে সেটা আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সব মিলিয়ে হবে এরকম। তো সেগুলো সব কিছু দেখলে, সব কিছুর প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে আল্লাহ, অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। তো সবাই দোয়া করবেন, কখনো নিরাশাজনক কথা বলবেন না। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে সুস্থতা দান করে, কারণ আমাদের গৃহিণীদের প্রতিদিন সংসারের কাজগুলো করে নিতে হয়। আমাদের কিন্তু কোনো ছুটি নেই বা আরাম নেই, বা অসুস্থতা হলেও আমরা তেমন একটা বিশ্রাম নিতে পারি না। তো সেক্ষেত্রে অসুস্থতা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমরা যতটা সম্ভব সুস্থ থাকবো ততটাই কিন্তু আমাদের জন্য কাজ করতে সংসারের মধ্যে ভালো হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সরিষার তেল আর একটুখানি সয়াবিন তেল দিয়েছি। তবে আমি ইলিশ কষাটা আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা রেগুলার কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। একটা ইলিশ মাছের জন্য হাফ কাপের মতো পেঁয়াজ বাটাই যথেষ্ট। আর ইলিশ মাছ রান্নাতে আমি কোনো ধরনের আদা রসুন বাটা ব্যবহার করব না। এখানে জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনে গুঁড়া, লবণ দিব। আর সেই সাথে কিন্তু কোনো ধরনের আর মশলা ব্যবহার করছি না, কারণ আদা রসুন বাটাটা দিলে হয় কি, ইলিশ মাছের যে অরিজিনাল ঘ্রাণটা থাকে, স্বাদটা থাকে, সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। সেজন্য সেই স্বাদটা ধরে রাখার জন্যই কিন্তু আমি আদা রসুন বাটা ছাড়া খুব কম মশলা ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ যত বেশি কম মশলা দিয়ে আপনি রান্না করবেন তত সুন্দর কিন্তু এর অরিজিনাল যে অথেন্টিক স্বাদ সেটা পাবেন। তো এখানে একটু ভালো কালারের জন্য আমি আমার বাসায় যেহেতু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ছিল সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ইলিশ কষাটা দেখতে খুব সুন্দর লাল হবে, লাল টকটকে একটা কালার হবে। যদিও আমার ফোনের ক্যামেরাটা তেমন একটা ভালো না, ফোনের তুলনায় ক্যামেরাটা ভালো পড়েনি। এটা দিয়ে ভিডিওতে অরিজিনাল আমি রান্না করি যেই কালারটা, সেই কালারটা আসে না, কিন্তু এমনিতে দেখতে রিয়েল অবস্থায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আসলে ফোনটা পাল্টাবো ভাবছি, আল্লাহ যখন তৌফিক দিবে তখন হয়তো বা ফোনটা পাল্টিয়ে নিব। তো সেই পর্যন্ত আপনারা একটু বুঝে নেবেন, বা যদি কেউ বাসায় ট্রাই করেন সেক্ষেত্রে আপনারা একটু এখানে ঝাল বেশি দিতে পারেন। তো ইলিশ কষাতে ঝাল বেশি দিলেই কিন্তু খেতে ভালো হয়। তো আমি এখানে একবার কষিয়ে নিয়েছি, আরও একটু পানি দিয়ে কিন্তু আমি দ্বিতীয়বার আবারও এই মশলাটাকে কষিয়ে নিব। যেহেতু এটা ইলিশ কষা রান্না করছি, তো এটা আমি আমার মতো করে 2বার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা যতটা কষানো হবে মশলা ততই কিন্তু এই মশলাটা খেতে ভালো হবে। যেহেতু পেঁয়াজগুলো বাটা, পেঁয়াজগুলো কিন্তু এখানে কুচি করে ব্যবহার করা হয়নি। পেঁয়াজ কুচি করে ব্যবহার করলে কিন্তু পেঁয়াজটা দেখা যায় ভেজে একেবারে ভাজা ভাজা করা হয়, আর এরকম করে দিলে কিন্তু আর পেঁয়াজটা ভাজা হয় না। তো এখন তেলগুলো যখন সেপারেট হয়ে গেছে মশলা থেকে, এর মধ্যে এখন আমি ইলিশ মাছগুলো
দিয়ে দিচ্ছি। তবে ইলিশ মাছগুলো দিলে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না। বেশি নাড়াচাড়া করতে গেলে ইলিশ মাছ যেহেতু অনেক নরম, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে আসলেই ভেঙে যাবে। তো এর জন্য আমি ভালো করে প্রথমে পুরোটা প্যানে ছড়িয়ে দিয়েছি। আপনারা এরকম ছড়ানো একটা প্যান ব্যবহার করার চেষ্টা করবেন যদি মাছ বেশি রান্না করেন। আর যদি কম 2-3 টুকরা রান্না করেন তাহলে যে কোনো কড়াইতেই কিন্তু রান্না করে নিতে পারবেন। তো এখানে যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি একেবারে আলতো হাতে এটার দ্বিতীয় পাশটা উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজগুলো সাবধানে করতে হবে, এরকম খুন্তি ব্যবহার করলে তো আরও বেশি রিস্ক। তো ইলিশ কষা রান্না করতে কিন্তু আসলে তেমন কোনো ঝামেলা নেই, তেমন অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না। ইলিশ মাছটা যেহেতু তাড়াতাড়ি কুক হয়ে যায় সেজন্য, আর অনেক বেশি ঝামেলা যেহেতু হয় না, আর পেঁয়াজগুলো কুচি করতে হয় না। পেঁয়াজটা এখন তো মোটামুটি সবার ঘরেই ব্লেন্ডার থাকে, তো সেটা দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়। আর পাটা অন্তত যার আছে, ব্লেন্ডার না থাকলেও পাটার মধ্যে কিন্তু পিষে নিলেই হয়ে যাবে। হয়তো বা পাটায় পিষতে একটু কষ্ট, পেঁয়াজ কিন্তু পাটায় বাটার সময় চোখে পানি চলে আসে, আর ব্লেন্ডারে কিন্তু করলে তেমন একটা ঝামেলা হয় না। তো এই তো আমার রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি একেবারে আলতো হাতে একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ একটু লবণের প্রয়োজন ছিল। আমি মাঝে লবণটা দিয়েছি যাতে করে লবণটা সবগুলো মাছে আর সব তরকারির সবগুলো সাইডে চলে যায়, সব পুরোটা তরকারিতেই মিশে যায়, সেজন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নামানোর আগ মুহূর্তে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচ ফালিটা অবশ্যই দিবেন, আর এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে করে আর উল্টানোর না দরকার হয়। তো আমার এই ইলিশ কষাটা আজকে কেমন হয়েছে বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। আবারও অনুরোধটি রইল, যদি ভিডিওর কোনো একটি অংশ আপনার ভালো লেগে থাকে, কোনো ধরনের উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবেন। আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।